নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা দারুণ ভালো। আজকে একটা দারুণ জিনিস পার্সেলে সকালবেলাতে এলো আমার বাড়িতে অ্যামাজনে। তো সেটা কি একটু বাদে তো অবশ্যই আপনাদের দেখাচ্ছি, এবং বাইরেটা একবার দেখিয়ে নিই, কী প্রচণ্ড রোদ্দুর। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে পদ্ম। পদ্ম আমার খুব প্রিয় একটা ফুল, চিরকালই। আমার বাবা চরমভাবে ভালো পদ্ম বানাতে পারতেন। আমি অত ভালো পদ্ম করতে পারি না, সত্যি কথা। গাছগুলোর অবস্থা দেখে আপনারা বুঝতেই পারেন। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত যেটা এনেছি সেটা একটুখানি খুলে দেখাচ্ছি আপনাদের। আমি আমার মেয়ের জন্য মূলত, প্লাস নিজের জন্যও, আত্মজাত আমার, তাকে পুরোপুরি আলাদা কী করে বলি। তো যাই হোক, তার জন্য একটা এই জিনিস এনেছি, সেটা সে তার পড়ার টেবিলে পরবর্তীকালে হয়তো বা রাখবে। বাবা নিম করলি গিয়ে টুপুরকে হাতে দিয়ে বললাম, এই যে নে মা, দাদুর ছবি নে, টেবিলে রাখিস। আজকে সকালে জলখাবার একটি রুটি, দুটি বেগুন ভাজা, ডবল ডিমের একটি অমলেট। বাইরে বসে বসেই খাবো, যতই রোদ হোক। এখানে বসে খেতে আমার খুব ভাল লাগে। ফুল তোলা যাবে না, আর আজকেই আমার ছাদ বাগানে পদ্ম ফুটেছে সর্বসকলের 5খানা। একটা, দুটো, তিনটে, আর এই একটা 5টা। তবে ওপরেতে এবারে ওই হালকা ক্রিম কালার বা সাদা বা গোলাপি ঘেঁষা, এগুলোর আধিক্যই বেশি দেখছি। এবারে এই রেড ফিলিপটা যদি একটু ফোটে, তাহলে একটুখানি পিঙ্কের একটু, মানে রানী যেটাকে বলে, সেটার আভাসটা একটু হয়। তা নইলে ওপরটা পুরোটাই এবার সাদা পদ্ম দিয়েই, শ্বেত পদ্ম দিয়েই প্রায় ভর্তি। ইয়েলো পিওনি সাদা সাদা নয় বটে, কিন্তু আবার সাদা। এই যে দেখুন তো, ক্রিমের মতো রঙ, রঙটা খুব ভালো। আর কোকোনাট যেটাকে বলে রক্তের মতো লাল, সেটা তো কেবলমাত্র মোহং, মনসুন ব্লুমার। তো মনসুন ব্লুমার তো আর ফুটলোই না। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। সকালে ব্লগটা শুরু করব ভেবেছিলাম সব কিছুকে উজ্জ্ব রেখে আজকে একটু ব্লগ টক করা, মানে ফেলা যায় কিনা। তারপর আর মন টানছিল না, হাতই উঠছিল না। তারপরে যাই হোক, এখন একটা স্থিতাবস্থার খবর পেলাম, তাই জন্য ব্লগটা যাই হোক করে উঠতে পারছি। আমার এক সাবস্ক্রাইবার বোন, তার বোন শিলিগুড়িতে বিয়ে হয়েছিল, ফোন টোন করেছিল আমাকে। ওদের বিয়ের পরে বাচ্চাটা হবে আর কি। ওর বোন এখানে একটা চাকরি করে, মানে শিলিগুড়িতে ওদের বাড়ি, আদি বাড়ি। হাজব্যান্ড ব্যবসা আছে। তো যাই হোক, তার বাচ্চা হবে। তা একটু বেশি বয়সে বিয়ে হয়েছে, বাচ্চাটা একটু মানে প্রেগনেন্সিটা একটু রিস্কি ছিল। তার ওই যেদিনকে অম্বুবাচী লাগবে সেদিনকে, মানে পরশু দিনে সন্ধেবেলায়, দুপুর থেকেই একটু অস্বস্তি এগুলো শুরু হয়, মানে হয়েই এসেছে টাইম। ও ডাক্তারের কাছে যায়, যেতে যেতে ওর হাজব্যান্ড বাড়ি বাইরে, ব্যবসার কাজে বাইরে। তা এক ননদকে নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তার বলে এক্ষুনি ভর্তি হন, আজকে রাত্রেই সিজার করবো। এদিকে তার শ্বশুরবাড়ির সবাই আর কি খুব, না না অম্বুবাচী পড়ে যাবে আজকে 9টা কত মিনিটে, আজকে এরকম করে বাচ্চা কাচ্চা আনা যাবে না, হ্যানা তানা অনেক কিছু করা টরা যাবে না, এসবগুলো বলে টলে আর কি ওর হাসপাতালে ভর্তি হওয়াটা হয় না, মানে হতে দেয়নি আর কি ওরা। আর ও যেটাও শ্বশুর বাপের বাড়ি ধুলিয়ানে, তার ধুলিয়ানে ফোন করেছে, পাশাপাশি ও একটা ভুল করেছে, শ্বশুরবাড়ির কাউকে জানিয়েছে যে আমি মরে গেলে যাবো, আমার বাচ্চাগুলো যদি কোনো ক্ষতি হয় তাহলে কী হবে। তো তারা ওই শ্বশুরবাড়িগুলো সব একসাথে জমা হয়ে গেছে, এবং তারা সবাই ওই এক খোঁয়ারের গরুই আর কি। তো ওর বর কালকে ফিরে পুরো পরিস্থিতি ম্যানেজ করে টোরে বাপের বাড়ির লোকেরাও সব রওনা দিয়েছে। আমিও জানতে পেরেছি কালকেই। তো সেখান থেকে যাই হোক, ওরা নিজেরাই সব জোগাড় করেছে। ওর হাজব্যান্ডই মূল উদ্যোগটা নিয়ে কালকে ভর্তি করে দিয়েছে হাসপাতালে। মানে উত্তরোত্তর সমস্যাটার বাড়ছিল, কিন্তু তারপরে হাসপাতালেও কিছু সমস্যা হয়েছে, ওটি খালি নেই, হ্যানা ত্যানা সবগুলো করে টোরে বাচ্চাটা হয়েছে শেষ পর্যন্ত আজকে ভোরবেলায়। যমজ বাচ্চা হয়েছে, 2 মেয়ে হয়েছে ওদের। বাচ্চাগুলো ঠিক আছে, কিন্তু মানে রিস্কটা ছিল ইয়েরই, মানে 3জনেরই, 2 বাচ্চা প্লাস মায়েরই, কিন্তু মা হয়ে গেছে খুব ক্রিটিক্যাল। এখন এই অবস্থায় মনটা এত খারাপ হয়ে গেছে। তারপর শেষটা একটু আগে খবর পেলাম যে না, ভালো আছে। তখন একটু যেন মনে হলো যে না, ঠিক আছে। নাহলে মানে আমার খালি ঘুরিয়ে ফিরিয়ে মনে হচ্ছে হে ঈশ্বর বাঁচবে তো, হে ঠাকুর বাচ্চাগুলোকে অনাথ করো না, হে ঈশ্বর। মানে আমার শুধু এইসবই মাথায় হচ্ছিল, মানে প্রার্থনা চললে আর তখন ক্যামেরা করতে ইচ্ছে করে না, এই আর কি। তো যাই হোক, এখন সে মোটামুটি ঠিক আছে, ঝুঁকিমুক্ত মোটে না। তবে আগের থেকে মানে ডাক্তাররা বলেছেন যে না, তারা এবার এই সিচুয়েশনগুলো ম্যানেজ তারা করেছেন এর আগে, মানে অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে, তারা হয়তো বা এবার ম্যানেজটা করে দিতে পারবেন। আসলে ধর্ম সম্পর্কে অজ্ঞতা থাকলে, নিজেদের মতো করে ধর্মকে কুসংস্কারে মুড়ে ফেললে
এগুলোই হবে। ঠিকঠাক পড়াশুনো না জানলে সব কিছুই পড়াশুনো, এগুলোই হবে, আর তো কিছু বলার নেই। কি না অম্বুবাচিতে বাচ্চা হবে না, এটা কোনো কথা হলো? যত সব। ঈশ্বরকে এত ভয় কিসের মানুষের বলুন দেখিনি? তো ভয় না, স্বার্থসিদ্ধিও থাকে, কিন্তু এই ক্ষেত্রে তো ব্যাপারটা ভয় ভিন্ন, অন্য কিছু নয়। ভগবান তো মানে পরমতম আপন, চরম দয়াবান। নিরন্নকে অন্ন দিলেই সব থেকে বড় পুণ্য হয় ভগবানের পুজো করার থেকে। বিভিন্ন রকম রিচুয়ালস বলুন বা প্রাত্যহিক জীবনে পুজো বলুন, সেটা একটা মানসিক শান্তি, নিজের কাছে একটা নিয়মানুবর্তিতা, অবশ্যই সেটা একটা ডিসিপ্লিন, এবং একেবারে সমস্ত কিছু চ্যুত হয়ে তুমি যে কোনো একটা কাজ করছো সেটা একটা মেডিটেশন, মনঃসংযোগের একটা তুখর প্র্যাকটিস হচ্ছে ধর্মাচরণের মূল উদ্দেশ্য। বা একটা নিয়মিত জায়গায় পুজো করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। যে জিনিসগুলো যে বলে যে খুব নোংরা জায়গায় ঈশ্বর বাস করেন না, কথাটা তো সত্যি। এতে কী হবে? তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকলে জীবনে ক্ল্যারিটি আসে, জীবনে মানুষ স্বাস্থ্যকর থাকে। এগুলো তো ধর্মে তো কোনো জিনিস এমনি এমনি বুঝে দেওয়া হয়নি রে বাবা, সব কিছুর কোনো কারণ আছে, সেটা বুঝতে হবে। এইরকম করে কেউ কুসংস্কার নিয়ে মানুষের জীবনের সাথে খেলে, কে জানে বাবা। এখন চাকরি বাকরি করে সব, ছুটি ফুটি নিয়ে যে বাপের বাড়ি চলে যাবে সেটাও হয় না এদের বাবা। ইয়ের পরে কিন্তু জানি না সব মেয়ের ক্ষেত্রে এটা সম্ভব কিনা, তবে বাপের বাড়ি ঠিক আছে, টানটা উভয় পাক্ষিক থাকে। মানে হচ্ছে আমার মেয়েটাও যেন ভালো থাকে, মেয়েটার পেটের বাচ্চাগুলোও যেন ঠিকঠাক থাকে, এইটা থাকে। আর শ্বশুরবাড়ির ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমি দেখেছি পেটের বাচ্চাটি যেন ভালো থাকে, সে যেন থাকে। এর একটা বেশিরভাগ টানটাই তাদের এই থাকে, আমার বংশের প্রদীপ, এই ঢংটা তাদের থাকে। আর প্রদীপটিকে যে ক্যারি করছে সে সেকেন্ডারি ব্যাপার আর কি। ভাই আমার মেয়েটাও খুব আদরের, একেবারে আমাদের চোখের মণি, সেও যেন ভালো থাকে, তার সন্তানও যেন ভালো থাকে। এইটাই হচ্ছে মেয়ের বাড়ির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হয়। আর সব দিক মিলিয়ে মিশিয়ে বাবা, যে সমস্ত মেয়ের বাবা মায়েদের ক্ষমতা আছে শারীরিক, আর্থিক, মানসিক ম্যানেজ করতে পারবেন, তাদের যদি মেয়ের শ্বশুরবাড়িটা একটু দূরে হয় এবং পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, তাহলে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসুন প্রেগনেন্সিতে। সব দিক থেকে একটু শরীরে এতগুলো ক্ষত, এত পেটের যন্ত্রণা, এত বড় একটা অপারেশন, মানে সিজার করা, সেটা তো একটা এফ4 থেকে O4 কাটা। হ্যাঁ, তার একটু যদি রাগ হয়, সে যদি একটু চেঁচামেচি করে, মা বাবা কিছু মনে করবে না। রিয়াক্ট করছে, মা একটু খা, আমি যদি টুকুর ক্যাচকে নিয়ে বলি মা একটু খানা, মা একটু খানা, মা একটু খানা, দেখ থেকে আর খাবো না, সেটা বলে সে নিজের মনে আনন্দ পাবে, আমিও সাথে আমার কিছুই মনে করবো না, এটাই তো স্বাভাবিক। তা নয় যত সব এত মেজাজটা গরম হয়ে গেছিলো না। যাই হোক, এখন ঠিক আছে বাবা, ঠিক আছে, হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ও বাচ্চা বাড়ি আসুক, তারপর দেখতে যাবো একদিন। খুব খুশি হয়েছি আমি, বাচ্চা দুটো মেয়ে হয়েছে তাই। বাচ্চাগুলো ভালো আছে, কিন্তু যাই হোক এখন ঠিক আছে, ও হয়ে যাবে, সেরে যাবে, সেরে যাবে, সেরে যাবে, সেরে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। পোশাকটা একটু অন্য রকমের অন্য দিনের থেকে, কারণ আজকের দিনটা একটু অন্য দিনের থেকে আলাদা। হঠাৎ করে আমাদের আজকে একটা প্ল্যান হয়েছে যে আমরা আজকে বারবিকিউ মিশনে একটু খেতে যাব। এখন আমাদের তখন আমি ব্লগ শুরু করিনি, কোভিডের আগে আসলে আমাদের এরকম হুটহাট প্ল্যান হতো, হঠাৎ করে মাসে একটা তো হিসেব করে দেখলে হতোই। যেদিন কি আমরা ধরুন আমি টুকুর আমি গিয়ে একটুখানি ধরুন বাইরে খেতে গেলাম, একটু অন্যরকমভাবে সন্ধ্যেটা কাটালাম। এরকমও হতো যে বুম্বাদা কলেজ থেকে ফেরার সময় আমাকে টুকুকে হঠাৎ করে একদিন ফোন করলো, তুই ফিরছে, সে সময়টা ধরুন সন্ধ্যে আমি না এখন ফিরছি, টুকুর এখন কী করছে, যদি টিউশন না থাকতো এখন বাড়িতে আছে বা সেরকম কিছু, চলে এসো নাম্বারে, চলে এসো না স্যার, তাই যেরকম করতো চলে যেতাম আমরা। সেই সব দিনগুলো তারপর কী কারণে কী হলো জানি না, কোভিডটা হওয়ার পর থেকে এই জিনিসটা একদমই বন্ধ হয়ে গেল। তারপর তো আরও বিভিন্ন রকমের ব্যাপার, শাশুড়ি মার অসুস্থতা, তারপর দেখেছেনই আপনারা আর কি, বন্ধ হয়ে গিয়েছিলো। হঠাৎ করে আজকে আবার প্ল্যানটা হলো, কোনো কারণ ছাড়া, কিন্তু কোনো কারণ নেই। এরকমভাবেই আমরা মাঝে মাঝে একটুখানি কারণহীন আনন্দ করতাম। আর এই আনন্দগুলি খুব বেশি, মানে জন্মদিনে, তারপর অ্যানিভার্সারিতে, এসবগুলো তো হয়েই থাকে, কিন্তু এই যে মাঝে মাঝে হুট করে একটা প্ল্যান হওয়া, এটা একটা আলাদা রকমের আনন্দ আছে। কিন্তু হ্যাঁ, আজকে আমরা সেইটাই এনজয় করতে যাচ্ছি। তো বিবিকিউতে, বারবিকিউ মিশনে শ্বশুরমশাইকে বলেছিলাম উনি যাবেন না, গোবিন্দভোগ চালের ভাত খাবেন। বললেন তাড়াতাড়ি তোমাদের আসতে দেরি হবে, আমি অত রাত অবধি জাগতে পারবো না। আর এই কটা দিন বেরিয়ে এসে পরে ওনার একটু অনিয়ম হয়েওছে, যার ফলে উনি কিছুতেই যাবেন না বলছেন। তো হয়তো বা এই টুকুরের বেরিয়ে যাওয়ার আগ অবধি মাঝে মাঝে আমার এরকম হঠাৎ প্ল্যান হবে। যতই হোক আমরা হয়তো পরস্পরকে কিছু বলছি না, বুম্বাদা আমাকে, আমি বুম্বাদাকে, বা নিজেদের মধ্যে সেরকম একটা আলোচনা করছি না, তলায় তলায় একটা তো মন খারাপের ফলগুধারা চলছেই। হতেও পারে নাও পারে, কিন্তু আজকে একটা হুট করে হয়ে গেল। চলুন বেরোই। ড্রাইভার দাদা হয়তো চলেও এলেন। আর এই যে শাড়িটা যেটা পরেছি, সেই শাড়িটা একটা সময় খুব বেরিয়েছিল, এগুলো কিন্তু ঢাকাই নয়, হ্যাঁ এগুলো খুব বেরিয়েছিল, তখন আমি স্কুলে এই শাড়িগুলো নিয়মিত পরে যেতাম। আজকে হঠাৎ মনে হলো যে না, এটা শাড়ি পরেই যাই, এবং আলমারি খুলে এই শাড়িটা প্রথম চোখে পড়লো,
তাই এই শাড়িটাই আমি পরবো ঠিক করলাম। আর এই শাড়ির সাথে কিন্তু আমার কোনোদিনও কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না, আমি সবসময় মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতাম। এবং আমার মনে আছে বহু বছর পরে শাড়িটা আবার পরলাম, আমার খুব পছন্দের রঙ এটা আর কি। আর এই শাড়িটা আমার নীল দিয়েই আমি পরেছি সবসময়। তো জানি না সেলফি টেলফি তোলা তো হলো না, এত হুটহাট প্ল্যান, নিজে চলেও গেলেন বোধ হয়। তো চলুন আপাতত বেরোই। বিবিকিউতে যাওয়ার আগেও ছোট্ট করে 15 মিনিটের জন্য আর একটা জায়গায় যাব, তারপর সেখান থেকে বিবিকিউ যাব। আপনি গেলে ভালোই লাগতো আমাদের, দাদু গেলে ভালোই লাগতো, আপনি গেলে ভালোই লাগতো আমাদের। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আলপনাদি এলাম। মাঝখানে একজন দেখলাম কমেন্ট করেছিলেন পুরনো একটা ব্লগে, মানে এই কয়েকদিন আগের পুরনো ব্লগে, যে দিদি আপনার ভিডিওতে এত ভয়েস ওভার দেন কেন? ভয়েস ওভার দিলেই তো এডিটিংয়ের কাজটা বেড়ে যায়। অনেকের কয়েকজনের নাম উল্লেখ করে বলেছিলেন তাদের ভিডিওতে কোনো ভয়েস ওভার থাকে না, যার ফলে ওদের পক্ষে ব্লগটা করা ইজি হয়, এডিটিংটা সহজ হয়। বুঝতে পারলাম এডিটিং নিয়ে ওনার আইডিয়া আছে। আসল কথাটা হচ্ছে এটা আমার স্টাইল ভাই। আমি সব কিছু সবসময় আমাদের বাড়িতে যেটা চলে সেটা যে শোনানোর মতো হয় বা আমার শোনাতে খুব একটা ভালো লাগে এমনটা নয়। আর আমার মনে হয় গল্পটা প্রত্যেক দিন নিজের মতো করে একটা ভার্চুয়াল ডায়েরি তখনই লেখা সম্ভব আমার পক্ষে যখন আমি ভয়েস ওভার দিয়ে ব্লগ করব তখনই। যাই হোক, যেটা আপনি বলেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, একটা জিনিস তো আপনি নিশ্চয়ই নোটিস করেছেন সেটাই। তবে একটা জিনিস কিন্তু আমি খেয়াল করছি বন্ধু, জানেন তো, এই যেদিন ধরুন সিকিম থেকে ফিরলাম সেদিনকে আমি কিন্তু কথাটা বলছিলাম যে মানে হচ্ছেটা কি, মানে রাত্রি 10:30 11:30তেও দোকানপাট সব খোলা, এটা কোন জগতে চলে এলাম? সেই সময়টা আমার মনে হচ্ছিল, কারণ আমরা 10:30 11টার সময় না ওই রকম রাস্তা দিয়ে খুব একটা সচরাচর আমাদের ফেরা হয়নি। কিন্তু আজকে দেখুন এখন 9টা বাজে, 9টা পুরোপুরি বাজে না, কিন্তু দোকানপাট কিন্তু অধিকাংশেই বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিস বলি, যে আনন্দলোক, এটা কিছুদিন আগে নীল ছিল, এখন গেরুয়া হয়ে গেছে, বুঝলেন তো? মানে এখন পাশে আনন্দলোক ব্র্যাকেটে লেখা হবে হচ্ছে গিরগিটি। তো ঠিক আছে, আপাতত বাম জমানাটা তৈরি হয়েছিল তখন লাল ছিল কিনা ঠিক মনে পড়ছে না আপাতত। চলুন, বিবিকিউ নেশন চলে এসেছে। একটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে দোকান বন্ধ করা এবং খোলার এর কিন্তু একটা সরকারি নিয়ম চালু হতে চলেছে, এখনও সেটা হয়নি। সেটা খানিকটা অনুমান করে ব্যবসায়ীরা নিজেদের মতো করে ব্যাপারটা ফলো করার চেষ্টা করছেন। হঠাৎ করে কোনো নিয়ম যদি চেপে পড়ে তখন না একটু অসুবিধে হয়, তার আগে একটু পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেদের মতো করে একটু চেঞ্জ করে নেওয়াটাই ভালো, এটা আমার নিজেরও মনে হয়। তো ঠিক আছে, আপাতত অধিকাংশ মানুষই তো বর্তমান যে সরকারটা এসেছে তাকে পছন্দ করেই এনেছে, কাজেই তাদের বেঁধে দেওয়ার নিয়ম যেটা সবার জন্যই মঙ্গলজনক সেটাকে তাদের মানতে আমার মনে হয় না করে অসুবিধে হবে। যদিও এখন মানে কিন্তু আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু এখনও পুরনো হাতেই রয়েছে। ঠিক আছে, নতুন হাত চলে আসলে অনেক কিছুই বদল হবে, সারা শিলিগুড়ি আলোকোজ্জ্বল হবে আশা করছি, এবং কিছু নিয়ম যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য খুব জরুরি সেরকম কিছু বলবৎ হবে আশা রাখছি অবশ্যই। তো এইটা আমাদের জন্য বুক করে ফেলেছিলেন বোধিসত্ত্ববাবু এই তৎক্ষণাৎ, তা কিন্তু আমাদের এই সিটটা করে পছন্দ হলো না বোধিসত্ত্ববাবুর বিশেষত। তো আমরা সেটা ওনাকে বললাম যে আর একটা সিট আমরা একটু নিতে চাই। তো উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটাতে কোনো বুকিং নেই, আপনারা ওখানে নিয়ে নিন। তো এই তো আপাতত বসে পড়লাম, চতুর্দিকে বেশ সুন্দর সাজিয়েছে, কার যেন একটা জন্মদিন টন্মদিন কিছু একটা আছে বা যাই হোক কিছু একটা আছে। তো আজকে আমরা কিন্তু মূলত খেতে এসেছি হচ্ছে মেন কোর্স। স্টার্টারে যদিও নেবো না করে ওই ক্রিসপি কর্নেরা এতটা ভালো করে যে আমি না অনেকটা নিয়ে ফেলেছি, তাই জন্য আমার মেন কোর্সে খাওয়াটা খানিকটা কম হয়েছে। আর আমার টুপুর খেতে এসেছে হচ্ছে ডেজার্ট। এখানকার ডেজার্টটা ওর খুব পছন্দ। আমি নেবো না করেও ভেজ একটা মাশরুম নিলাম, খুব একটা যে আমার মানে শেষটা অবধি খেয়ে উঠতে পারবো মনে হচ্ছিল, খাবার নষ্ট করবো না তাই খেয়েছি, কিন্তু না নিলেই হতো পরে মনে হচ্ছিল, পরের বার থেকে আর নেবো না, পনির টনিরগুলো নিলেও হতো। তো এই ক্রিসপি কর্নটা আমাকে এতটা দিয়ে গেল, টুপুর এরা কেউ কিচ্ছু নেয়নি। কিন্তু তারপর দেখবেন স্টার্টারের জন্য এরা তো স্টার্টারের অপশান এদের প্রচুর। বোম্বাদা নিয়েছে মূলত চিংড়ি মাছ, আর আমি নিয়েছি ওই ক্রিসপি কর্ন আর চিকেন। টুপুর খুব সামান্যই নিয়েছে। আমার কাবাবটা যে কি ভালো লেগেছে এদের। তবে আগের বার যখন আমার জন্মদিনের সময় আসা হয়েছিল তখন এদের স্টার্টারের কিন্তু আইটেম অনেক বেশি ছিল, ফুচকা টুচকা ছিল, সেটা ভাগ্যিস এবার দেয়নি। ওটা দিলে আমার পক্ষে না ফেরত পাঠানো খুব মুশকিল হয়ে যেত। তো সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে দেখে আর কি। তো চলুন আপাতত টুপুরের একটা দুষ্টুমি এবার আপনাদের সাথে শেয়ার করি। আমি বললাম না ও ডেজার্ট খেতেই মূলত এসেছে। এদের না ডেজার্টের অপশনগুলো প্রচুর, আর ও খুব পছন্দ করে এমন কিছু জিনিসপত্র আছে। আমি মেন কোর্সের ওখানটায় গিয়েছিলাম,
ও আমাকে হাতে ধরে না বললো যে মা চলো না আমার ওখানে। এখন যত ও প্লেটে নিচ্ছে নিজের প্লেটে প্লাস আমার হাতের প্লেটে সবগুলো কিন্তু ওই খাবে, কিন্তু একটা প্লেটে ওরকম স্তূপ করে নিতে ওর বোধহয় একটু লজ্জা করছিল, আশপাশের লোকে কি ভাববে, যারা ওই কাউন্টারে দাঁড়িয়ে আছে তারা কি ভাববে, এই টাইপের ব্যাপারগুলো ওর ভেতর কাজ করছিল। কিছুদিন পর হয়তো বা এই কনফিডেন্স চলে আসবে ওর, যে কে কী মনে করলো ঘন্টার মাথা কিছুই যায় আসে না, ওর নেওয়া উচিত। কিন্তু এখনও সেটা আসেনি, আমি সেই জন্য সাহায্য করতে এলাম। আমার হাতেরগুলো একটা বিন্দু আমি খাবো না, সবই ও খাবে এবং পুরোটাই কিন্তু ওই খাবে। টুপুর আমার মিষ্টি খেতে অসম্ভব বেশি ভালোবাসে। মাঝে মাঝে আমি একটু আপত্তি করার চেষ্টা করি বটে, কিন্তু ওর বাবা একদম মানে ফিউরিয়াস হয়ে যায় কিছু বললে। খেতে ভালোবাসে তো খাবে, ওর বাবাও তো এরকম ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো। আমি সেই কারণেই একটুখানি মাঝে মাঝে আতঙ্কিত হই যে বাবু ওরকম করিস না। তা পরে ভেবে দেখলাম যে ব্যাপারটা পুরোটাই তো কার্বোহাইড্রেট, ও তো অন্যান্য কার্বোহাইড্রেট যে সোর্সগুলো আছে সেগুলো তো মানে ভাত রুটি এই সমস্ত, মানে রুটিটা তবু যা হোক একটু খায়, কিন্তু ভাতটা তো একদমই পছন্দ করে না। আজকেও যেমন মানে খাইনি, যা খেয়েছে সবটাই প্রোটিন। তো ঠিক আছে, ওর মোটামুটি খুব একটা যে মানে ভারসাম্যের অভাব হয়েছে তা না, প্রচুর মিষ্টি খেয়েছে এটা ঠিক কথা, অন্যের ভাগেরটা খেয়ে নিয়েছে তেমনও নয়, কাজে এইটুকুও সহ্য করাই যেতে পারে। মাঝখানে যেরকম হয়েছিল ফিজিক্স পড়তো তখন এই কোন ক্লাসে জানো, 11-এ মাস্টারমশাই খাইয়েছিলেন হচ্ছে বিজয়ার খাওয়া। বাড়িতে এসে বলেছিল 12টা মিষ্টি খেয়েছে, মানে রসগোল্লা 12টা খেয়েছে, 4টে খেয়েছে হচ্ছে সিঙ্গারা। ভীষণ তার খিদে পেয়েছিল, বন্ধুবান্ধব সব ছিল তো। আমি তো সেই রেগে মেগে অস্থির, হ্যাঁ তুই কি বাড়িতে খেতে পাস না, সেটা জানতে পেরে বোম্বাদা আমাকে কি বকলো, বাপরে বাপ। আমরাও এরকম খেতাম, তোমাদের ছোটোবেলাটা এরকম ছিল না সেটা আলাদা কথা তুতি, কিন্তু আমরাও এরকম খেতাম এবং এই বয়সে বাচ্চারা এরকম খাবে সেটাই স্বাভাবিক। হ্যাঁ, আমাদের ব্যাচে পড়াটা কম হতো, অধিকাংশ মাস্টারমশাই বাড়িতেই আসতেন, না যেটুকু ব্যাচে আমরা পড়তে যেতাম আমাদের না খুব একটা, আমার মিষ্টি খাওয়ার যেহেতু খুব একটা ঝোঁক ছিল না, আর খুব অল্পে পেট ভরে যেত, তাই আমি এইরকম করে খেতে পারি না। তো যাই হোক, আমার পরে এবার কন্যার বাবা গেলেন কন্যাকে একটু সাহায্য করতে, যদিও সে অল্পই খেয়েছে, মানে বোধিসত্ত্ববাবু নিজের জন্য একটু নিয়েছিলেন, বাকিটা সে মেয়েকে দিয়ে দিয়েছে। আর যাই হোক, ওই পরে মাস্টারমশাইয়ের সাথে একদিন আমার অন্য ব্যাপারে কথা হচ্ছিল, মানে ফিজিক্স মাস্টারমশাই, তাকে আমি বললাম দেখুন তো শুভাবরী আপনাদের সেদিনকে, বলে শুভাবরী একা না, সেদিন সবাই ওরকম করেছিল আর ম্যাডাম ও কিছু খায়নি। মাস্টারমশাই নাকি নিজের ছোটোবেলায় 30টা 40টা করে খেতেন। হ্যাঁ, তা আমি বুঝলাম যে হ্যাঁ কথাটা ঠিকই বলেছে দাদা। আমি আসলে মানে কি জানি আর কি, আমার মাঝে মাঝে মনে হয় না এত খাওয়া ঠিক না। তো ঠিক আছে, ও ভালোবাসে, বাচ্চা মানুষ, খেয়েছে হয়েছে। এখন আপাতত আমি এসেছি হচ্ছে একটু দেখতে যা যা আছে সেগুলো। আমি খাবো হচ্ছে মূলত সাদা ভাত, একটু পোলাও নেবো, আর নেবো হচ্ছে পাঁঠার মাংস, ব্যাস এটুকুই। পেট তো আমার আইডাই হয়েই রয়েছে ওই কী বলে ক্রিস্পি কর্ন খেয়ে, যদিও তাতে খুব একটা গ্লানি আছে এমন নয়, তবে ভেবেছিলাম হচ্ছে একটুখানি এই মেইন কোর্সেই খাবো। তো আমার না বিরিয়ানি খেতে কোনো কালই খুব একটা যে ভালো লাগে তা না। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই অপশন ছিল, কিন্তু আমি এই পাঁঠার মাংস, ভাত আর এই যে এটুকু নিলাম হচ্ছে পোলাও। খুব সুন্দর খেতে হয় এদেরগুলো, একদিন খালি পেটে আসবো, স্টার্টার প্রায় খাবোই না, তারপর এই মেন কোর্সগুলো সব একটু 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 করে টেস্ট করবো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর বোধিসত্ত্ববাবু একটু টুক করে নিচে নেমে গিয়েছিলেন, গিয়ে তিনি ফোন করলেন যে তুই মারাত্মক বৃষ্টি হচ্ছে একটু বসো। তা আমি ভাবলাম দূর তরিকার আর বসবো না, কারণ যে ড্রাইভার দাদা তাকে 1 ঘন্টার জন্যই নেওয়া হয়েছিল। তা আমরা ঠিক আছে, 1 ঘন্টা পেরিয়েই গেছে, মানে প্রায় পেরোচ্ছে আর কি। আবার রাস্তাঘাটে জ্যাম ট্যাম হলে বাড়িতে পৌঁছতে তো কিছুটা হলেও সময় লাগবে, আর বৃষ্টির মধ্যে না একটুখানি গাড়ি চালাতে একটু অসুবিধেই হয়, আর শ্বশুরমশাই বাড়িতে একা আছেন, আলপরানি তো বেরিয়ে যাবে, তাই জন্য এলাম। বাইরে কি বৃষ্টি হতো, যখন যাচ্ছিলাম তখন কিন্তু এতটা বৃষ্টির আভাস ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। তো বললেন যে একেবারে খানিকক্ষণের মধ্যে নাকি একবারে হুড়মুড় করে বৃষ্টি নেমে গেল। টুপুর সামনে বসেছে, ওর এখন এই জায়গাটাতে ওর একটু ইনস্টাগ্রামে সে অ্যাক্টিভ হয়েছে, তো তাই জন্য এই জায়গাগুলোতে তার মোবাইলে সে কিছু ক্যাপচার করছিল, আমাকে একটু ব্লগ করে দিল। তো এখন আমরা সোজা বড় রাস্তা দিয়ে যাচ্ছি না, একটু ভেতর দিয়ে গেলে একটু তাড়াতাড়ি পড়ে, মানে একটু শর্টকাট হয়, সেই জন্য শর্টকাটের রাস্তাটা ধরতে গিয়ে ওই আশ্রমপাড়া, এবং আমাদের শিলিগুড়িতে আশ্রমপাড়া বলে একটি পাড়া আছে আর হায়দারপাড়া বলে একটি পাড়া আছে, ওটা সংযোগ স্থলে দেখলাম বেশ কিছুটা জায়গায় প্রায় মানে গোড়ালি ডুবে প্রায় হাঁটুর কাছাকাছি জল পৌঁছে গেছে। মানে বৃষ্টি হয়েছে ঠিক কথা, কিন্তু অতক্ষণও বৃষ্টি হয়নি বা এত বৃষ্টি হয়নি যে ওই জায়গায় অত জল জমে যাবে, মানে জায়গাটা নিতান্তই নিচু। শিলিগুড়িতে কিন্তু এর আগেও এরকম আমি অনেকগুলো জায়গার কথা শুনেছি, যেমন শক্তিগড়ের কিছু অঞ্চল, তারপর কলেজ পাড়ার খানিকটা জায়গা, মানে তারপর ওই জ্যোৎস্না বেকারি,
এই যে দেখুন এই জায়গায় এতটা জল জমার মতো কি বৃষ্টি হয়েছে। জল নেমে যাবে 10 মিনিট বৃষ্টি না থাকলে, সেটা ঠিক কথা, কিন্তু কি জানি মানে মানুষের দুর্ভোগ, এই জায়গাগুলোতে যাদের বাড়ি তাদের যে কী দুর্ভোগ। ওই জ্যোৎস্না বেকারির সামনেটাতেও আগে দেখলাম প্রচুর জল জমতো, আজকে পেরোতে গিয়ে দেখছি যে কোনো কারণে হোক জল জমেনি। তার মানে এই জ্যোৎস্না বেকারির থেকেও এই জায়গাটা নিচু। তো ঠিক আছে, এখন আপাতত এই গলি দিয়ে আসলে না, এই বৃষ্টি বাদলার দিনগুলোতে আমি দেখেছি আরও বেশি দেরি হয়, বড় রাস্তা দিয়ে আসলেই হতো। তো ঠিক আছে, কি আর করা যাবে, প্রায় পৌঁছেই গিয়েছি বাড়িতে এসে দেখছি বাবা ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু বলেছিলাম যে বাবা মানে আপনার জন্য কি কিছু খাবার নিয়ে আসা যাবে, তো বাবা বলেছেন না, আমি গোবিন্দভোগ চালের ভাতই খাবো, আমার ভীষণ পেটে সমস্যা হচ্ছে, আমি গোবিন্দভোগ চালের ভাতই খাবো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপাতত আমাদের বাড়ি পৌঁছে যাওয়া হয়ে গেছে, আমরা 10:30টার আগেই ঢুকে গেছি বাড়িতে। তো বাবা দেখছি ঘুমিয়ে পড়েছে খুব স্বাভাবিকভাবেই, আমার শ্বশুরমশাই 9টার মধ্যেই প্রায় শুয়ে পড়েন। এদিকে আমার শাড়িটা পরে গেছি এত শখ করে, ওইটুকু রাস্তায় ওই বিবিকিউ থেকে ঢুকে গাড়িতে ঢোকা পর্যন্ত আর এইটুকু রাস্তার নামা পর্যন্ত নিচটা পুরো কাদা হয়ে গেল, আবার এই শাড়িটা আমাকে ওয়াশ করতে দিতে হবে। খুব ভালো সময় কাটলো, সত্যি কথা খুব এনজয় করেছি। অল্প একটু সময়, 1 ঘন্টাই ছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে। আগে এরকম বেরোনো আমাদের হুটপাট মাঝে মাঝেই হতো, হাউতাস করে লাভ নেই। আজকে তো হলো, আজকে সময়টা তো এনজয় করলাম, ব্যাস তাহলেই হবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আমি জানি না আজকে কতক্ষণের ব্লগ হলো, যতক্ষণেরই হলো। আজকের দিনের জন্য একটা কোথায় আওয়াজ পাচ্ছি, কীরকম একটা যেন ঘর একটা আওয়াজ। আমার মনে হচ্ছে এত জোরে জল পড়ছে না, এই পাইপের আওয়াজ, ওটা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বিলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ আমি টাটা।